রাজনৈতিক কেরিয়ার শুভেন্দুবাবুর কোনো স্থিতিশীল অবস্থায় আছে বলে যে কোনো অসুবিধা হবে সেটা আমার মনে হয় না। আমি শুভেন্দুবাবুর সম্বন্ধে যতটুকু জানি, বাকিতে আমি প্রায় 19 বছর ধরে আছি, এখানে স্কুলে শিক্ষকতা করছি, এই স্কুলে প্রায় 18-19 বছর হলো। ওনার সম্বন্ধে আমি যতটুকু জানি, উনি অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ শুধু নয়, তিনি একজন বিশাল আকারের সমাজসেবী। ওনার যে মানসিকতা, যে কোনো ধরনের, যে কোনো সমাজের, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ওনাকে ভালোবাসেন। স্থিতিশীল অবস্থা বলে কিছু নেই। তিনি লকডাউন পিরিয়ডে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে যেভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তিনি যেভাবে ত্রিপল পৌঁছে দিয়েছেন, ওনার মতো যোগ্য নেতা আমি খুব কমই দেখেছি এবং ওনার আদর্শে আমি অনুপ্রাণিত। হয়তো কোনো কারণে হয়তো ওনার হয়তো কোনো কিছু হয়তো সেন্টিমেন্টে কোনো কিছু হয়তো আঘাত হয়েছে, আমি জানি না। আমি সেই মাপের জায়গায় আমি নেতা নই বা মানুষ নই, সেই জন্য হয়তো তিনি কিছুদিনের জন্য হয়তো চুপচাপ আছেন। আমার দৃঢ় বিশ্বাস উনি পূর্ব ভারতে আমার মনে হয় শ্রেষ্ঠ রাজনীতিবিদের তালিকায় 1 থেকে 3-এর মধ্যে উনি থাকবেন। এবং আমি শুনেছি বা জেনেছি যে তিনি এখন করোনায় আক্রান্ত হয়েছেন। ঈশ্বর কাছে প্রার্থনা করি তিনি দ্রুত আরোগ্য লাভ করে আশা করি তিনি আবার স্বমহিমায় এ রাজ্যে তিনি আবার রাজনীতিতে সক্রিয় ভূমিকায় আমরা দেখতে পাবো, এই আশা করি। এবং দেশপ্রাণ বিন্যাসাসমল এলাকার মানুষ তিনি কখনো কারো কাছে মাথা নিচু করেননি, তাই মাথা উঁচু করেই তিনি রাজনীতি করবেন, সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। এবং তিনি যে ভালো জায়গায় ভবিষ্যতে পৌঁছাবেন এটা আমরা কাঁথিবাসী, কেন পূর্ব মেদিনীপুর জেলাবাসী হিসাবে আমরা তা মনে করি। তিনি আমাদের জেলার অহংকার। আমি ব্যক্তিগতভাবে ওনাকে আন্তরিকভাবে খুব ভালোবাসি। তার রাজনৈতিক যে চলার পথ সেটা আমরা নিচু স্তরে আমরা কর্মী হিসাবে তা পালন করি। আমি ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবুর অত্যন্ত অনুগত এবং তার রাজনীতি চলার পথকে আমি অনুসরণ করে চলি। তাই আমার বিশ্বাস শুভেন্দুবাবু আগামী দিনে ঠিক ভালো জায়গায় তিনি আবার পৌঁছাবেন, এটা আমি আশা করি। যে স্কুলে আপনি প্রধান শিক্ষক, ওই স্কুলে প্রায় কাছাকাছি 50 থেকে 60% সংখ্যালঘু, সেক্ষেত্রে কি কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হবে মনে হয়? না, অসুবিধার মধ্যে কিছু করতে হয় না। তবে সংখ্যালঘু মানুষ এই এলাকা, প্রত্যন্ত এলাকার গরিব মানুষ, এই এলাকার ছেলেমেয়েরা বেশি একটু চাপ, অফিসিয়ালি চাপ, অন্য কোনো সমস্যা নয়। এই বিড়ি শ্রমিক থেকে মাইনরিটি শ্রমিক থেকে মাইনরিটি যে স্কলারশিপ, এই সমস্ত জিনিসগুলো ছাত্রছাত্রীদের আমাদেরকে করে দিতে হয়, যেটা অন্য স্কুলে হয়তো এই সমস্ত এতটা চাপ নিতে হয় না হেডমাস্টারদের, আমাদেরকে চাপ নিতে হয়। এই কারণে এই গরিব এলাকার বিড়ি শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীরা আছে, মাইনরিটি পরিবারের ছাত্রছাত্রী আছে, তাদের যে স্কলারশিপ পাইয়ে দেওয়ার জন্য যে অনলাইনে যে আমাদের ফর্ম ফিল আপগুলো করতে হয়, সেগুলো কষ্ট করে সময় সাপেক্ষ আমাদের রাত জেগে আমরা করি। আপনি আজকেরও দেখেছেন আমাদের ক্লার্ক পিয়ন, আমরা এই যে বিড়ি শ্রমিক মাইনরিটি ফর্ম ফিল আপ করছি, যে কম্পিউটার আমাদের ক্লাস বসে আছে, আপনি গেলে দেখতে পাবেন। এই যে মাস্টারমশাই এসে আমাদের সহযোগিতা করে থাকেন। লকডাউন পিরিয়ডে আমরা ডিউটি চার ভাগ করে আমরা এনে এইসব কাজগুলো করছি। এছাড়া লোকালিটির কোনো চাপ নেই, এখানকার মানুষ অত্যন্ত, বিশেষ করে আমার স্কুলকে সহযোগিতা করে, আমার সঙ্গে সহযোগিতা করে। আমি যতটা আমার পরিসরের মধ্যে ক্ষমতা আছে আমি ওনাদেরকে সেভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, এই হচ্ছে বিষয়। সন্দীপবাবু, যে জায়গাটা না বললেই নয় সেটা হচ্ছে যে শুধু এই স্কুলের প্রধান শিক্ষক নয়, আপনি জেলা পরিষদের সদস্য। সেই পরিপ্রেক্ষিতে মার্চ থেকে লকডাউন, সেক্ষেত্রে কোভিড-19-তে প্রচুর পরিমাণে প্রোগ্রাম করেছেন। কি মনে করেন যে এটা একটা ভয় না করেই আপনি যে প্রোগ্রাম করলেন, সেক্ষেত্রে এতটা সাহস কেন? আমার এটা ছোটবেলা থেকে একটা মানসিকতা এরকমই আছে যে গরিব মানুষের পাশে আমাকে দাঁড়াতে হবে। রাজনৈতিক ধর্ম বর্ণ দল এগুলো আমি কখনোই ভাবি না। যখন এই মার্চের 21-22 তারিখ লকডাউন পিরিয়ডটা শুরু হয়, তখন যেভাবে মানুষ অসহায় অবস্থায় পড়ে যায়, কাজ হারিয়ে বাইরে যারা পরিযায়ী শ্রমিকরা আছে তারাও কাজ হারিয়ে বাড়ি ফিরেছেন, তারা ডেইলি ইনকাম করে সংসার চলে, তাদেরও কাজ বন্ধ হয়ে যায়।
সেই অবস্থাটা আমার মনে খুব বেদনা দেয়। তখন আমি আমার নিজের জীবন মৃত্যুকে আমি পায়ে ভিত্ত করি আমার ক্ষমতার মধ্য থেকে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়, ত্রাণ দেওয়া যায়, আমি চেষ্টা করেছি। আমার সঙ্গেও আরও অনেকে সহযোগিতা করেছেন। আমার ব্লকের সহসভাপতি তরুণবাবু, তিনিও আমার সঙ্গে থেকে বহু জায়গায় আমরা দুজন মিলে আমাদের সাধ্যের মধ্যে যেটা আছে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সেই সমস্ত অভুক্ত মানুষের যে যন্ত্রণা আমাকে খুব কষ্ট দিত। আমার বাড়িতেও আমাকে আমার স্ত্রী বলতো যে তুমি যাও, মানুষের পাশে দাঁড়াও, জনপ্রতিনিধি হিসাবে এই সময় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে তোমাদের কর্তব্য। সেই সব মাথায় রেখে আমার বিবেকের তাড়নায় আমি যতটা সম্ভব মানুষের কাছে ত্রাণ দেওয়ার জন্য পৌঁছেছি। আমার সীমিত ক্ষমতার মধ্য থেকে আমার নিজের বেতনের যে টাকা, সেই টাকা থেকে আমি যতটা সম্ভব পেরেছি মানুষের কাছে এই দুর্দিনে দাঁড়ানোর জন্য। এইটা হচ্ছে বিষয়। তারপরে আমফান ঝড়ে যখন ক্ষতি হয়, বহু কাঁচা বাড়ি এই সমস্ত এলাকায় মানে মাটির বাড়ি সব ভেঙে যায়। এই যে আমাদের মাস্টারমশাই বামুনি অঞ্চলে উনি জানেন যে আমরা মানে একদিন আমি তরুণবাবু এবং বিডিও সাহেব বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের ঘর ভাঙা পরিদর্শনে গিয়েছিলাম। সেই দিন এত রোদ, মানে সারাদিন ঘুরে বাড়ি পরিদর্শন করে যখন বিকালে আমরা ফিরছি, তখন তরুণবাবু বিডিও আমাদেরকে বলেছিলেন, আমরা আলোচনা করেছিলাম, মনে হয় আমাদেরই করোনা হয়ে যাবে, যেভাবে আমরা মানে ছুটে বেড়াচ্ছি। তাই দুর্ভাগ্যবশত তরুণবাবু করোনা হয়ে গেছে, আবার তিনি করোনা জয়ী হয়ে এসছেন। জানি না, আমারও যে কোনো সময় হতে পারে। যাই হোক, সেটা তো ঈশ্বরের বিষয়, কাকে কার ভাগ্যে কী রেখেছেন। তো ত্রিপল প্রদান আমরা করেছি এবং ওই সময় আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী আমার যে জেলা পরিষদে 4টি অঞ্চলের জন্য শুভেন্দুবাবু প্রায় 2000 ত্রিপল আমাকে দিয়েছিলেন। আমি সেই সমস্ত অঞ্চলগুলোতে ত্রিপল প্রদান করেছি। শুভেন্দুবাবুর সেই সাহায্য যে ত্রিপল 2000 ত্রিপল আমাকে দিয়েছিলেন আমার জেলা পরিষদে। আমি প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামে গিয়ে বাড়ি দেখেছি, সেখানে ত্রিপল দিয়েছি। যে কারো হাতে তুলে দিয়েছি সেরকম নয়, আমরা নিজের চোখে দেখেছি, তারপরে ত্রিপল দিয়েছি। তার জন্য আমাদের যে এলাকা জনপ্রতিনিধিদের নিয়ে একটা 500 জনের গ্রুপ তৈরি করা হয়েছিল। সেই গ্রুপ মিলে আমরা প্রতিটি গ্রামের প্রত্যেকটা ভাঙা বাড়িতে গেছি এবং সঙ্গে সঙ্গে আমরা সেই শুভেন্দুবাবু দেওয়া ত্রিপল দিয়েছি। এছাড়াও আমার জেলা পরিষদের কোটায় যে 50টা ত্রিপল দেওয়া হয়েছিল, তাও আমি ত্রিপল বিতরণ করেছি সমস্ত মানুষের সামনে। কেউ কোনো প্রশ্ন তুলেনি, কারণ আমি কারো হাতে দেইনি, আমি প্রত্যেকটা বাড়ি পৌঁছে গিয়ে আমি দিয়েছি। শুভেন্দুবাবুর দিকে আমি শুনেছি, তিনি বলেছিলেন যে সন্দেহবাবু প্রত্যেকটা বাড়ি যাচ্ছে কী করে। তখন যারা মিডিলম্যান, যারা আমার কথাটা শুনে এসে বলেছিলেন যে তিনি কারোর বিশ্বাস করেন না এইসব বিষয়ে। সেই জন্য তিনি প্রত্যেকটা যতটা সময় বাড়ি পৌঁছানো যায় সেইভাবে পৌঁছে তিনি ত্রিপল দিয়েছেন। এই যে মাস্টারমশাই দাঁড়িয়ে আছে, ওনাকেও জিজ্ঞেস করে জানতে পারেন, ওনার এলাকায়ও আমি গিয়ে দিয়েছি। ওনার স্কুলে, বড়মন্তর স্কুলে আমি কোয়ারেন্টাইন সেন্টারে ছিল, জিজ্ঞেস করুন, সেখানেও আমি ত্রাণ দিয়েছি কোয়ারেন্টাইন সেন্টারে যারা ছিলেন আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর। অধিকারী পরিবারের কাছ থেকে জানলাম যে সন্দীপবাবু ওনাদের একদম খুব ঘনিষ্ঠ মহলের মানুষ। সেক্ষেত্রে 21শে বিধানসভা টিকিটের একটা জায়গা থেকে যায়, সেক্ষেত্রে কি মনে করছেন? না, টিকিটের ব্যাপারে সে বিষয়ে আমি কখনো এগুলো ভাবি না বা এসব আমি মনেও করি না। আমি শুভেন্দুবাবুকে অত্যন্ত আগেও বললাম, অন্তর থেকে ভালোবাসি। শুভেন্দুবাবুকে দেখেই আমি রাজনীতি করি। শুভেন্দুবাবু আমাকে যখন যেটা নির্দেশ দিবেন আমি সঙ্গে সঙ্গে সেটা অক্ষরে অক্ষরে পালন করব। এখনও করে এসেছি, আগামী দিনেও করব। শিশিরবাবুকে আমি শ্রদ্ধা সম্মান করি এই কারণে, তার অন্য একটা বিশেষ গুণ দেখি। কী গুণ? না, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করেন। এই জন্য আমি শিশিরবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি। আপনি একজন সিপিএমের লোক গেলেও তিনি যেমন সহায়তা করেন, একজন টিএমসি লোক গেলেও যেমন সহায়তা করেন, একজন বিজেপির লোক গেলেও তিনি সহায়তা করেন, কংগ্রেসের লোক গেলেও সহায়তা করেন। এই গুণটার জন্য আমি শিশিরবাবুকে একটু শ্রদ্ধা সম্মান করি। অধিকারী পরিবার আমাকে রাজনীতিতে এনেছেন, তাদের প্রতি আমার আনুগত্য থাকবে। আর সন্দীপবাবু যতদিন বেঁচে থাকবে কোনোদিন কারণ অতীতকে আমি কখনো ভুলি না। কারণ এটুকু আমি জানি শুভেন্দুর কথায়, অতীতকে যে ভুলে যায় ভবিষ্যৎ তার কখনো ভালো হতে পারে না। তাই শুভেন্দু আমাকে দাঁড় করিয়েছেন, রাজনীতি নিয়ে এসছেন, তার অবদান আমি কোনোদিন ভুলবো না মৃত্যুর আগের দিন পর্যন্ত। সেক্ষেত্রে যদি এমএলএ টিকিট পাওয়া যায়, সেক্ষেত্রে কি অন্যান্য নেতারা কি সাপোর্ট করবে মনে হয়? দেখুন, এগুলো নিয়ে অতটা আমি ভাবি না, সেটা তো লোকনেতৃত্বের বিষয়। কাকে টিকিট পাবে না পাবে সেটা পরে দেখা যাবে। এগুলো নিয়ে আমি ভাবি না। আমি শুধু মানুষের জন্য কাজ করে যেতে চাই, কাজ করছি। এগুলো নিয়ে আমি ভাবি না। এগুলো প্রশ্ন করলে আমি অস্বস্তি ফিল করবো, এটা বলার দরকার নেই। সন্দীপবাবু, যে জায়গা হচ্ছে যে আপনার জেলা পরিষদে মানে একটা পর্যটন জায়গা থেকে যায় বিশ্বপুরাণ ব্লকে, সেক্ষেত্রে দোলগড়ায় সারদিয়া, সেক্ষেত্রে পর্যটন জায়গাগুলোকে কিসের ডেভেলপমেন্ট, কি ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা?
পর্যটন কেন্দ্র বলতে এখানে আমাদের দারিয়াপুরে যেটা লাইট হাউস থেকে, কপালকুণ্ডা থেকে, পেটোয়া থেকে এবং আমাদের বাঁকিপুটে যে সমুদ্র সৈকতে যে একটা পর্যটন কেন্দ্র হিসাবে দিন দিন যেভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, তাই এই জায়গাটা এখন মানুষ আসতে চাইছে আরেকটি কারণে, যে এই বেল্টে কোনো মানুষের বেশি গ্যাঞ্জাম নেই, ভিড় নেই। একটা মানুষ, যে সমস্ত মানুষ প্রকৃতিকে ভালোবাসে, একটু খোলামেলা থাকতে চায়, দেখতে চায়। শহরের ধর অনেক মানুষ তো সেখানে অনেক গ্যাঞ্জাম পরিবেশে তারা কাটায়, তারা একটু খোলামেলা যদি পরিবেশ পেতে চায়, তারা প্রকৃতি প্রেমিক, সেরকম যারা মানুষ আছে তাদের ক্ষেত্রে এই যে বাঁকিপুর বলুন, লাইট হাউস বলুন, পেটোয়াঘাট বলুন, দারিয়াপুর, এই সমস্ত জায়গাগুলো তাদের কাছে খুব ভালো লাগবে। এবং আগের চেয়ে এখন যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর হয়েছে। আমি তো নিজে বলছি, গত বছর আমার শিশিরবাবুর সহযোগিতায় আমার জেলা পরিষদের আর্থিক সাহায্যে পেটোয়া থেকে জুনপুট পর্যন্ত আমরা রাস্তা করেছি, ফলে যাতায়াত ব্যবস্থা এখন খুব সুন্দর হয়েছে। কাঁথি থেকে জুনপুট হয়ে সোজা একদম সিডাইকের উপর দিয়ে সোজা পিচ রাস্তা একদম পুরো পেটোয়াঘাট পর্যন্ত ঠেকেছে, যাতায়াতের কোনো অসুবিধা নেই। এবং জুনপুটেও সেখানে আমাদের থাকার জন্য বাংলো আছে, অতএব যে কেউ রাত্রে এসে বিপদে পড়ে যাবে সেরকম ব্যাপারটা নয়। এখন আমাদের লজ টয়লেট তৈরি হয়েছে, আগের চেয়ে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, ল্যাট্রিন টয়লেট ওই সমস্ত স্পটে তৈরি হয়েছে। বাইক থেকে মানুষ এলে আশা করি এখন আর সে অসুবিধা ফেস করবে না, খুব ভালো লাগবে। পুজোর 4টা দিন বেড়ানোর কি চিন্তা ভাবনা কিছু আছে? না, পুজোর 4টে দিন সেরকম আমি তো কোনোদিনই পুজোর সময় আমি তো ভিড়ে কোথাও যাই না। আমার এই লোকালিটি যত ক্লাবগুলো আছে দুর্গা পুজোর, সেই সমস্ত ক্লাবগুলোতে অ্যাটেন্ড করি, তাদের সঙ্গেই কাটাই 4-5 দিন, এইভাবেই থাকি। পুজোর 4টে দিন কি খাওয়ার চিন্তা ভাবনা? না, খাওয়া টাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, ঘরে এই 4 দিন নিরামিষ হয় সেগুলো খাই, এই আর কি। আর কোনো খাওয়া দাওয়া। পোশাক ভালোবাসেন? আমার এই সাদা জামা, কালো প্যান্ট, আমি এই দীর্ঘ 20 বছর আমার এই ড্রেস, সব মাস্টারমশাইরা আমার বাড়ির লোকেরা বলে তোমার এই সাদা জামা কালো প্যান্ট ছাড়া কি আর দ্বিতীয় কোনো ড্রেস নেই। আমি যে না, এটা আমার ভালো লাগে, এটাই করি, সাদা জামা কালো প্যান্ট। এই একদিকে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, একদিকে প্রধান শিক্ষক, কোনটাকে আপনি সবচেয়ে বেশি মার্ক দেবেন? আমি স্কুলটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি সবসময়। এমনকি স্কুলের কোনো কাজ বাকি রেখে আমি এখনও কোনো রাজনৈতিক মিছিল সভা আমি করিনি। আমি জাস্ট কালকের ঘটনাটাই বলছি। কালকে ওখানে 1:30টার সময় প্রোগ্রাম, জিজ্ঞেস করুন এই ছেলেটা আমাকে নিয়ে যেতে পারে। এখানে আমি 9টার সময় এসেছি, জিজ্ঞেস করুন, এখানে কাজ করে আমাকে বাইকে নিয়ে গেছে 1:30টার সময়। স্কুলের কাজ কমপ্লিট করে, কোনো গার্ডিয়ানদের বা ছাত্রছাত্রী সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি রাজনীতিক এটা করি। স্কুল আমার হচ্ছে একদম মন প্রাণ। আমি ছুটির দিনেও স্কুল আছে, আমি দেখলাম তবে ছুটির দিনেও স্কুল আছে। আমার স্ত্রী মাঝে মধ্যে বলে তো তোমার ছুটির দিনেও স্কুল হয়? আমি না, ছুটির দিন স্কুল হয় না, কারণ আমার অনেক সময় রাজনীতিক ক্ষেত্রে হয়তো আমার কোনো দিন হয়তো গ্যাপ পড়ে গেল, তখন যাতে আমার জন্য কোনো অসুবিধা না হয়ে যায়, সেই জন্য আমি সেই টাইমিংসগুলোতে আমি সমস্ত কাজগুলোকে এগিয়ে রাখি। এই রেজিস্ট্রেশন আমি জানি কালকে শনিবার দিন 3টার সময় আমাদের গোপাল চকের রাস্তার উদ্বোধন হবে, ফলে এখানে টাইম দিতে পারবো না, হয়তো অসুবিধা হয়ে যাবে, সবটা টাইম দিতে পারবো না 3-4টে পর্যন্ত। সেই জন্য আজকের লোডিংটা নিয়ে কাজটা করে 90% কাজটা এগিয়ে রাখলাম, কালকে যাতে চাপটা না পড়ে। স্কুল আগে, তারপরে রাজনীতিক ক্ষেত্র। আর রাজনীতিক ক্ষেত্র ব্যাপারটা আমার কাছে সেরকম না। আমি সত্যিকারের রাজনীতির লোক নয়, আমি সমাজসেবা হিসাবে মানুষের মধ্যে সেইভাবে আমি থাকতে চাই। রাজনীতি ফাজনীতি এত জটিল জিনিস আমার ভালো লাগে না। আমি শুধু যাই একটা কথা জানি, মানুষকে উপকার করতে হবে। আমার দ্বারা যদি মানুষের রাস্তাঘাট, জল, যেখানে যেটা পাওয়ার যদি কোনো জায়গা থাকে আমার দ্বারা, সেইভাবে আমি কাজ করি। আমি রাজনীতি আমার লোকও নয়, আর রাজনীতির জটিলতাও বুঝি না। আমি সরল সাদাসিধাভাবে মানুষের উপকার করতে চাই, সমাজসেবা করতে চাই, এরকম ব্যাপারটা। আমি তো রাজনীতিক জটিলতা এগুলো বুঝি না, বা আমার ভালো লাগে না, এইভাবে আমি থাকি। এই সত্যবাবু, নাম উঠে আসছে 4 জনের অধিকারী পরিবার। প্রথম হচ্ছে শিশুর অধিকারী, তারপরে শুভেন্দু অধিকারী, তারপরে দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী। কাকে সবচেয়ে বেশি মার্ক দেবেন? মার্কস দেওয়ার ক্ষেত্রে একসময় শিশিরবাবু 1 নম্বরে ছিলেন, ওনার 4 জনের মধ্যে। তারপরে যখন শুভেন্দুবাবু দক্ষিণকান্তির MLA হন, তারপর থেকে শুভেন্দুবাবু যে কষ্ট করেছেন, আমার তো মনে হয় ভারতবর্ষের 2-3 জন নেতা এরকম কষ্ট করেছে কিনা জানা নেই। তিনি শুভেন্দু বলছে গ্রাউন্ড লেভেল থেকে কষ্ট করে উঠেছেন, ফলে উনি যে পরিশ্রম করেছেন তার তুলনা হয় না। বর্তমানে এক সময় আমরা শুনেছি শুভেন্দুর পরিচয় শিশিরবাবুর ছেলে, এখন কিন্তু পরিচয়টা হয় অন্যভাবে। শুভেন্দুবাবুর বাবা হচ্ছে শিশিরবাবু, ফলে এখন শুভেন্দুবাবু 1 নম্বর, আর তার আগের পরিসরে শিশিরবাবু 1 নম্বর ছিলেন, এখন শুভেন্দুবাবু 1 নম্বর। সেই জন্য এখন পরিচয় সবাই বলে শিশিরবাবুর পরিচয় শুভেন্দুবাবুর পিতা। আর 20 বছর আগে তখন হতো শিশিরবাবুর পুত্র হচ্ছে শুভেন্দু অধিকারী, এইভাবে পরিচয়টা হতো।
এখন শুভেন্দুবাবু 1 নম্বর, আগে শিশিরবাবু ছিলেন 1 নম্বর। তো সামনে 21শে বিধানসভা কি ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা আছে এই কয়েকদিন সামনে? ডেভেলপমেন্ট করার মধ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তো গতকালই ঘোষণা করেছিলেন যে আমাদের সারা পশ্চিমবঙ্গে 12,000 কিলোমিটার রাস্তা তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এবারে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে। মানুষের প্রথম যেটা দরকার, এক হচ্ছে রাস্তা, 2 হচ্ছে পানীয় জল। তো রাস্তার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। 12,000 কিলোমিটার রাস্তা হচ্ছে। এবারে মানুষের সব সমস্যার সমাধান তো একদিনে হয় না। ডেভেলপমেন্ট হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। মানুষের সমস্যা আসবে, সমাধান করতে হবে। তো মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন, বিগত সরকারগুলোতে, আমি নিরপেক্ষভাবেই বলছি, বিগত সরকারগুলোতে এরকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত উন্নয়ন এর আগে যারা সরকার চালিয়ে যান, বামফ্রন্ট সরকার, তার আগে কংগ্রেস সরকার, তারা এইভাবে করেনি। মুখ্যমন্ত্রী একদম মাটিতে নেমে এসে একদম প্রকল্প যেভাবে মাটি পর্যন্ত পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের কাছে, এরকম কোনো সরকার করেননি। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গুরুত্ব বেশি দিয়েছেন রাস্তাঘাটটার উপরে। রাস্তাঘাটটা হলে মানুষ বেশি সুবিধা পাবে, যাতায়াত থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, বিভিন্ন দিকে মানুষ লাভবান হবে যদি রাস্তাটা ভালো থাকে। পেটুয়াঘাট উন্নত সেইভাবে হচ্ছে না, সেটার দিক দিয়ে কি নজর? পেটুয়াঘাট মৎস্য বন্দরটা তো আমি যতটুকু জানি ওটা এশিয়ার বৃহত্তম মৎস্য বন্দর হিসাবে ওটা পরিগণিত হবে, এরকম একটি প্রচেষ্টা নিয়ে আমাদের সাংসদ শিশিরবাবু তিনি অগ্রসর হয়েছিলেন। আমাদের তরুণবাবু পেটুয়াঘাটের সেখানে তিনি পুরো দেখভাল করে থাকেন। ওখানকার যে শ্রমিক ইউনিয়ন আছে তার সভাপতিও তরুণবাবু বা আধিকারিকগণ কিছুদিন আগে গিয়েছিলেন। পেটুয়াঘাটে একটা সমস্যা হয়েছিল, যাই হোক সে সমস্যার সমাধান হয়েছে। এবং পেটুয়াঘাটের পরিস্থিতি আমি অতটা ভিতরে আমি জানি না। তবে শিশিরবাবু আছেন যখন, শুভেন্দুবাবু আছেন যখন, তরুণবাবু আছেন যখন, তখন নিশ্চয়ই পেটুয়া মৎস্য বন্দর একটা বিশাল পরিকাঠামো লাভ করবে, এটা আমি আশা করি। এর ভিতরে ব্যাপারটা স্যার আমি অতটা জানি না, তো এইটুকু জানি। শারদীয়া দুর্গাপুজো, একদিকে জেলা পরিষদের সদস্য, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক, এলাকাবাসীদের কি শুভেচ্ছা? এলাকাবাসীকে যেটা আমার মূল বক্তব্য, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সকলের, এই বার্তাটা আমি সকলের কাছে রাখবো। আমরা বা আমি বিশেষ করে মুসলিমদের অনুষ্ঠানে আমি যেভাবে যোগদান করে থাকি, আবার আমাদের দুর্গাপুজোতে এখানে আমাদের চৌধুরী বাড়ির কাছে একটা দুর্গাপুজো হয়, তার সম্পাদক হচ্ছে মুসলিম লোক। এর থেকে আমরা প্রমাণ করি যে আমাদের এই এলাকার দেশপ্রাণ ব্লক কাঁথি বা পূর্ব মেদিনীপুর জেলা, এখানে আমাদের হিন্দু মুসলমান পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাই। আমাদের দুর্গাপূজার শ্রেষ্ঠ উৎসব হলে মুসলিমরা যেরকম আমাদেরকে সাহায্য করে, সহানুভূতি দেখায়, সহযোগিতা করে থাকেন, ঠিক তাদের যখন মুসলিমদের ঈদ মহরম হয় আমরাও তাদেরকে ঝাঁপিয়ে পড়ি। যাই হোক, আমার একটাই স্লোগান থাকবে, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব আমাদের সকলে। সেইভাবে আমরা সকলে ভ্রাতৃত্ব